সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে পদার্থবিজ্ঞানের চলতরিৎ, এই চলতরিতের মধ্যে রয়েছে রোধের সমবায়। এরপরে আমরা ধীরে ধীরে শিখব এটাকে কতভাবে সংযোগ দেয়া যায়, সিরিজ সংযোগ দেব, প্যারালাল সংযোগ দেব। দেন আমরা শিখব একটু শেষের দিকে গিয়ে কারশফ ল, কারশফের কেসিএল, কেভিএল। এরপরে আরও শেষের দিকে শিখব পটেনশিওমিটার এবং মিটার বেস। তো আসো আমরা ধীরে ধীরে যাই। আমরা প্রথমেই চলতরিতের যে টপিকস নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তো রোধ কাকে বলে এটা আমরা ক্লাস 9-10 থেকেই শিখতে শিখতে অভ্যস্ত হয়ে গেছি। কি শিখেছি ক্লাস 9-10-এ? পরিবাহকের যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে তাকে রোধ বলে। পরিবাহকের যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে তাকে রোধ বলে। এবং রোধকে এমন একটি সংকেত দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং তার একক ওহম। তা আবারও বলি, ক্লাস 9-10 থেকেই আমরা শিখেছি পরিবাহকের যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে তাকে রোধ বলে বা রেজিস্ট্যান্স বলে। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকের মিসকনসেপশন তৈরি হতে পারে। বিদ্যুৎকে কিভাবে বাধা প্রদান করবে, কিভাবে বিদ্যুৎকে বাধা প্রদান করবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, ডিটেলসে ঢুকবো। কিভাবে ধরো আমি 3টি রেজিস্ট্যান্সকে পরপর সংযোগ দিলাম। রোধগুলোকে আমি R1, R2 এবং R3 নামে ডাকতে চাচ্ছি। ধরো এখন এই টার্মিনাল দিয়ে আমি যদি 5 অ্যাম্পিয়ার কারেন্টকে পাস করি, তাহলে মনে হতে পারে যেহেতু রোধ বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করবে, সেক্ষেত্রে এই জায়গাতে আমরা 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এই জায়গাতে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো এবং এইখানে 2 অ্যাম্পিয়ার। এইভাবে চলতে 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 এক পর্যায়ে বিদ্যুৎ প্রবাহের মান 0 হয়ে যাবে। যেহেতু আমরা সঙ্গে শিখেছি বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে তাকেই রোধ বলে, ব্যাপারটি কিন্তু মোটেও এমন না। তাহলে আসলে কি বলতে চাচ্ছি? আসলে আমরা বলতে চাচ্ছি বিদ্যুৎ প্রবাহকে কিভাবে বাধা প্রদান করবে। আমি দুটি সার্কিট তোমাদেরকে দেখাচ্ছি। ধরো একটি কোষ যার দুই প্রান্তের বিভব পার্থক্য 20 ভোল্ট। এখানে একটি রেজিস্ট্যান্স সংযোগ করেছি যার মান 10 ওহম। তো এখন যদি আমি বলতে চাই যে এই সোর্স থেকে কি পরিমাণে কারেন্ট বের হচ্ছে, সেক্ষেত্রে আমরা ক্লাস 9-10 থেকে শিখেছি সেই কারেন্ট বের করার নিয়ম হচ্ছে I সমান E/R+R, যেখানে আইটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, ই হচ্ছে তড়িৎচালক শক্তি, রেজিস্ট্যান্স এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে আমরা ধরো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে 0 ধরে নিচ্ছি। তাহলে কি পরিমাণে কারেন্ট পাবো? কারেন্ট আমরা পেতে যাচ্ছি স্যার 2 অ্যাম্পিয়ার। আমরা এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে যাচ্ছি, তাই না? আমি একটু সুন্দর করে যদি তোমাদেরকে আবার দেখাতে চাই এই জায়গাটাতে, তাহলে দেখো I সমান আমরা পাচ্ছি E/R+R। এর মান হচ্ছে 20 ভোল্ট, আর এর মান 10 + 0 দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি। আচ্ছা, আমি অন্য একটি সার্কিট তোমাদেরকে দেখাচ্ছি। এই সার্কিটের সাথেই এইখানে যদি আমি আরও একটি রেজিস্ট্যান্স সেট করে দিতাম, এটা ধরো R1 10 ওহম, এটাকে বললাম R2 এটাও 10 ওহম। এখন যদি আমরা বলি যে এখান থেকে কি পরিমাণে বিদ্যুৎ পাবো, তাহলে আমরা আগের মতোই বলবো স্যার I সমান E/R+R।
তাহলে থাকতেছে ই এর মান স্যার 20, 10 10 20, দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, পূর্বে সার্কিটে দেখেছিলাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। তার মানে একটা জিনিস আমাদেরকে একটু ক্লিয়ার হয় যে যেখানে রেজিস্ট্যান্সের মান বেশি, বাধার মান বেশি, সেখানে দেখলাম কারেন্টের মান কম। যেখানে বাধার মান কম সেখানে বিদ্যুতের মান বেশি। তো আমরা আসলে এই রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা এভাবে দিতে চাই যে পরিবাহকের যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে, বাধা প্রদান করে বলতে আমরা বলতে চাই যে একটা সার্কিট থেকে কি পরিমাণে কারেন্ট বের হবে, তড়িৎ কোষ থেকে কি পরিমাণে কারেন্ট বের হবে সেটা নির্ধারণ করে দেবে রেজিস্ট্যান্স। যত বেশি রেজিস্ট্যান্স ব্যবহার করা হবে, মান যত বেশি হবে, কারেন্ট বের হওয়ার মান তত কম হবে। কিন্তু যে বিদ্যুৎ একবার সোর্স থেকে বের হয়ে যাবে, সেই বিদ্যুৎ এখান থেকে ধরো সাপোজ যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এখানে যদি আরও অনেক রেজিস্ট্যান্স থাকে, আরও একটা রেজিস্ট্যান্স থাকে, তার মধ্যে দিয়েও 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে সোর্স থেকে কি পরিমাণে কারেন্ট বের হবে সেটা ডিফাইন করবে রেজিস্ট্যান্স, এবং বের হওয়ার পরে যে পরিমাণে কারেন্ট বের হবে তার প্রত্যেক রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, যদি তারা সিরিজে থাকে, এরপর আমরা আস্তে আস্তে শিখবো, তাহলে টোটাল কারেন্ট চলে যাবে, এইখানে আর বাধা দেবে না। অর্থাৎ বের হওয়ার সময় রেজিস্ট্যান্স বিদ্যুৎকে বাধা প্রদান করবে, বের হয়ে গেলে আর বাধা দেবে না, যে পরিমাণ কারেন্ট যাবে সেই পরিমাণ কারেন্টে চলে যাবে। এখন হয়তো কেউ বুঝতে প্রবলেম ফিল করতেছ, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা পাইপ, একটা পানির পাইপ, এই পাইপের মধ্যে তুমি যদি 10 কেজি পানি দাও, এই পাইপের মধ্যে আমরা এখান থেকে 10 কেজি পানি ফ্লো দিলাম, তাহলে বলতে পারবে এইখানে কত কেজি পানি জমা হবে? সবাই বলবে নিঃসন্দেহে স্যার 10 কেজি। তাহলে একটু চিন্তা করে দেখো, এই জায়গা দিয়েও 10 কেজি পানি গেল, এইখানে কিন্তু পানিকে বাধা দেওয়ার পরিমাণটা একটু বেশি, বাধা দেওয়ার একটু বেশি আকারে বাধা দিয়েছে, আর এখান থেকে পানি খুব অল্প অল্প করে যাবে, কিন্তু বাধা দিলেও পানি কিন্তু 10 কেজি যাবে, এই জায়গাতেও 10 কেজি যাবে। ঠিক সেম চিন্তায় আমরা রেজিস্ট্যান্সকে বলতে যাচ্ছি যে এই যে রেজিস্ট্যান্স বিদ্যুৎ বের হলে, আই পরিমাণে ধরো বিদ্যুৎ বের হলো, এই রেজিস্ট্যান্স একে বাধা দেবে, কিন্তু এর মধ্যে দিয়ে টোটাল কারেন্টকেই পাস করে এখানেও আই পরিমাণ কারেন্টকেই সে নিয়ে আসবে। এখন যদি আমরা একটু ডিফাইন করে বলি যে রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে পরিবাহকের এমন এক ধর্ম যা বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করবে। এবার এই রেজিস্ট্যান্সকে বা রোধকে আমরা সাধারণত দুইভাবে সংযোগ দিতে পারি। নাম্বার 1, এটাকে আমরা বলি সিরিজ সংযোগ। নাম্বার 2, তাকে আমরা বলি সমান্তরাল সংযোগ। তার মানে এটাকে আমরা বলি সিরিজ কানেকশন, এটাকে বলি প্যারালাল কানেকশন। তো আসো আস্তে আস্তে আমরা শিখি সিরিজ কানেকশন কি, প্যারালাল কানেকশন কি। এটা শিখতে গেলে আমরা প্রথমেই শিখব সিরিজ। আবার বলি, ক্লাস 9-এ 10-এ আমরা এই সিরিজ সংযোগকে এভাবে বলা হতো যে যদি কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দেওয়া হয় তাদের একটির ডান প্রান্তের সাথে অপরটির বাম প্রান্ত, পরেরটির ডান প্রান্তের সাথে তারপরেরটির বাম প্রান্ত, এই ধরনের সংযোগকে আমরা ক্লাস 19 থেকে শিখেছি সিরিজ সংযোগ বলে। কিন্তু এই কনসেপশনটা কিছু কিছু জায়গাতে খুব রং কনসেপশন, আমার মনে হয় কিছু রং কনসেপশন। কারণ ধরো যদি সার্কিটটা আসলে এমন হয়
আমি এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম R1, R2, R3, R4। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো R1 এবং R2 সিরিজে আছে কিনা, অর্থাৎ সিরিজ সংযোগে আছে কিনা, তুমি তোমার ক্লাস 9-10 কনসেপশন থেকে বলবা স্যার সিরিজ সংযোগে আছে। কেন তুমি বলবা স্যার আমরা তো জানি যে যদি কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দেওয়া হয় যাদের একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত, তাহলে R1 এর শেষ প্রান্তের সাথে R2 এর প্রথম প্রান্ত সংযোগ রয়েছে, অতএব এটা সিরিজ সংযোগ। আচ্ছা তোমাকে যদি আবার বলি বলো তো R1 R4 সিরিজ সংযোগে রয়েছে কিনা, এটাও বলবা স্যার সিরিজ সংযোগে রয়েছে। যদি বলে R1 এবং R3 সিরিজ সংযোগে রয়েছে কিনা, তখন তুমি বলবা যে না স্যার এটা সিরিজ সংযোগে নেই, কারণ এটার R1 এর শেষ প্রান্তের সাথে R3 এর প্রথম প্রান্ত যুক্ত হয়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে এমন, প্র্যাকটিক্যাল লাইফে আমরা বলবো R1 এবং R2 সিরিজ সংযোগে নেই, R1 R4ও সিরিজ সংযোগে নেই, কিন্তু R1 এবং R3 সিরিজ সংযোগে রয়েছে। তার মানে আমরা যে চিন্তায় আগে যেভাবে বলতাম দেখলাম যে বাস্তবতা একটু ভিন্ন। তাহলে এই যে আমরা যে সংখ্যা 9-10 শিখেছিলাম ক্লাস 9-10, যে কতগুলো রোধকে যদি এমনভাবে সংযোগ দেওয়া হয় যে পরপর সাজানো হয় তাদেরকে সিরিজ সংযোগ বলা হয়। এটা যদি সিম্পল কিছু রেজিস্ট্যান্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট যেখানে একটু সাব ব্রাঞ্চ থাকবে, একাধিক ব্রাঞ্চ তৈরি হবে, সেখানে কিন্তু আমরা মোটেও বলতে পারবো না যে কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দিলাম যাদের একটার শেষ প্রান্ত অপরটার প্রথম প্রান্ত। ইম্পসিবল। তাহলে কীভাবে সংজ্ঞাটা দেব? আমরা আসলে বলতে চাই যে যদি কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দেওয়া যায় যে তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয়। আবার বলছি, যদি কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দেওয়া যায় যে তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয়, ওই সংযোগকে আমরা বলবো সিরিজ সংযোগ। যেমন ধরো এই R1, R2 এবং R3 কে এমনভাবে সংযোগ দিয়েছি, ধরো আমি এখান থেকে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্টকে পাস করি, তাহলে আমরা আগেই দেখলাম এই জায়গাতেও 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এইখানেও 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এবং এখানেও আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। তার মানে এই রোধগুলোকে এমনভাবে সংযোগ দেওয়া হয়েছে তাদের মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হয়েছে। এই ধরনের সংযোগকে আমরা বলি সিরিজ সংযোগ। এখন আবার অনেকে একটা মিসকনসেপশন এখানেও হতে পারে, যেমন যদি ধরো একটা সার্কিট এমন হয়, এটা তড়িৎচলক শক্তি R1, এটা মান ধরো 5 অ্যাম্পিয়ার, একটা ধরো এখানে এটা 4 অ্যাম্পিয়ার বলি, এটা ধরো 2 অ্যাম্পিয়ার, এটা ধরো 2 অ্যাম্পিয়ার, এটা R2, R3। তো এই সার্কিটে আমরা যদি চিন্তা করি স্যার R2 এবং R3 সিরিজ সংযোগে রয়েছে কিনা, তো নিঃসন্দেহে বলবে স্যার তৎক্ষণাৎ দেখে স্যার সিরিজ সংযোগে রয়েছে। কেন সিরিজ সংযোগ রয়েছে? স্যার আপনি তো এইমাত্র বললেন যে যদি কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দেওয়া যায় যে তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয়, তো স্যার এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটার মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে, অতএব এরা সিরিজ সংযোগ রয়েছে। কিন্তু ব্যাপারটি মোটেও এমন না। আমি কিন্তু বলেছি তাদের মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হবে, কখনোই বলি নাই যে সেম অ্যামাউন্টের কারেন্ট প্রবাহিত হবে, সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এটা কিন্তু বলিনি। সেম কারেন্ট। আবার আমি একটু বলছি, ধরো এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট বের হলো। আচ্ছা 4 অ্যাম্পিয়ার এর মধ্যে ধরো আমরা 4টি ইলেকট্রন রয়েছে, সেটা ধরো A, B, C, D, এই 4টি ইলেকট্রন 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হয়েছে। তা তোমাকে যদি প্রশ্ন করি, আচ্ছা বলতো এই যে R1 রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, অর্থাৎ A, B, C, D 4টি ইলেকট্রন এখানে আসবে, আসার পরে তারা 2টি রুট পাবে এবং 2 ভাগে ভাগ হয়ে যাবে। ধরো এই রুট দিয়ে A এবং B ইলেকট্রনটি পাস হলো, এবং এই রুট দিয়ে C এবং D ইলেকট্রনটি পাস হলো।
অর্থাৎ R1 এর মধ্যে দিয়ে এ বি ইলেকট্রনটি R3 এর মধ্যে R2 এর মধ্যে দিয়ে এ বি ইলেকট্রনটি R3 এর মধ্যে দিয়ে সি ডি ইলেকট্রনটি পাস হবে। তো এখন একটু চিন্তা করে দেখো, R2 এর মধ্যে এবং R3 এর মধ্যে কি সেম কারেন্ট প্রবাহিত হয়েছে? মোটেই না। সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে, অর্থাৎ R2 দিয়েও দুটি ইলেকট্রন পাস হয়েছে, R3 দিয়েও দুটি ইলেকট্রন পাস হয়েছে, কিন্তু এই ইলেকট্রন এবি এবং সিডি এরা কিন্তু একই ইলেকট্রন নয়, সেম ইলেকট্রন নয়, সেম পরিমাণ ইলেকট্রন। সো আমরা ব্যাপারটাকে একটু ক্লিয়ার করলাম যে এমন দেখলেই কখনোই ভাববো না যে এটাও সিরিজ সংযোগ রয়েছে। তাহলে আবার বলি, কতগুলো রেজিস্ট্যান্সকে যদি এমনভাবে সংযোগ দেওয়া যায় যে তাদের মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেই সংযোগকে আমরা বলবো সিরিজ সংযোগ। ক্লিয়ার? এরপর আসো সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন কি? কতগুলো রেজিস্ট্যান্সকে যদি এমনভাবে সংযোগ দেওয়া যায় যে তাদের প্রত্যেকের এক প্রান্ত যে কোনো এক বিন্দুতে এবং অপর প্রান্ত অপর কোনো বিন্দুতে সংযোগ দেওয়া হয়, তাহলে এই সংযোগকে আমরা বলি সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশন। আবার বলছি, কতগুলো রেজিস্ট্যান্সকে যদি এমনভাবে সংযোগ দেওয়া যায় যে তাদের প্রত্যেকের এক প্রান্তের বিন্দুগুলা একটি বিন্দুতে এবং অপর পাশের বিন্দুগুলা অন্য একটি বিন্দুতে সংযোগ দেওয়া হয়, তাহলে এই সংযোগকে আমরা বলি সমান্তরাল সংযোগ। এখন অনেকে আবার বিন্দু নিয়ে একটু ঝামেলায় পড়ে যায় যে স্যার বিন্দু কি? এখানে আমরা বিন্দু বলতে আসলে জিওমেট্রিক্যাল পয়েন্টকে বোঝাচ্ছি না, আমরা ইলেকট্রিক্যাল পয়েন্টকে বোঝাচ্ছি। আর জিওমেট্রিক্যাল পয়েন্ট এবং ইলেকট্রিক্যাল পয়েন্ট দেয়ার আর ফার ডিফারেন্স, মোটেই এক জিনিস নয়। যেমন জিওমেট্রিক্যাল পয়েন্টে আমি এই বিন্দু এবং এই বিন্দু যদি বলি, এরা কি সেম বিন্দু? কখনোই সেম বিন্দু না স্যার। এর একটা রেফারেন্স ফ্রেম আছে, প্রসঙ্গ কাঠামো, এর সাপেক্ষে এই বিন্দুর নাম একটা, এই বিন্দুর নাম অন্যটি, অর্থাৎ তারা ভিন্ন বিন্দু। কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট তারা সেম হতে পারে। কিভাবে হতে পারে ইলেকট্রিক্যাল পয়েন্ট? আমরা কাকে বলি ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে আমরা বলি যে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে বা একটা ক্যাপাসিটর আছে, ধরো বললাম, তো এখান থেকে যখন কারেন্ট যাচ্ছে যেতে 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 যত সময় পর্যন্ত নতুন কোনো এলিমেন্ট না পাবে, এলিমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে কোনো লোড, ধরো সেটা ফ্যান হতে পারে, ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, বাল্ব হতে পারে, যে কোনো লোড, অর্থাৎ এখান থেকে যখন কারেন্ট বের হয়ে যত সময় পর্যন্ত নতুন কোনো এলিমেন্ট না পাবে, নতুন কোনো তোমার সেটা ক্যাপাসিটর হোক বা রেজিস্ট্যান্স হোক না পাবে, তত সময় পর্যন্ত প্রত্যেক বিন্দুই সেম বিন্দু। ইলেকট্রিক্যাল পয়েন্টের প্রত্যেক বিন্দুই সেম বিন্দু। এদিকে একটু তাকাও যে এ এবং বি, দেখো দুটি বিন্দু, এই দুই বিন্দুতে R1, R2 এবং R3 তিনটি রোধ, যাদের বাঁ পাশের প্রান্তগুলা এ বিন্দুতে এবং ডান পাশের প্রান্তগুলা বি বিন্দুতে সংযোগ রয়েছে। এখন আমি যদি বলি যে এই বিন্দু এবং এই বিন্দু সেম বিন্দু কিনা, যদি জিওমেট্রিক্যাল কথা বলি সেম বিন্দু না, ইলেকট্রিক্যাল পয়েন্ট বলি ইয়েস সেটা সেম বিন্দু। কারণ দেখো এ থেকে এখানে আসছে নতুন কোনো এলিমেন্ট পেয়েছে? পাইনি। তাহলে এই বিন্দু যদি এই বিন্দু হয়, এটাও এই বিন্দু, এটাও এই বিন্দু, এটাও এই বিন্দু, এবং এই পর্যন্ত এই বিন্দু, এদিকেও সেম, এই পর্যন্ত এই বিন্দু, এদিকেও সেম, এই পর্যন্ত এই বিন্দু, এই বিন্দু। যখন নতুন এলিমেন্ট পেয়ে গেল, পরে অন্য কোনো বিন্দু, সেটা কি বিন্দু? এখানে বি বিন্দু আছে, তাহলে টোটালটাই বি বিন্দু। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পয়েন্ট, যে যখন কারেন্ট পাস হতে থাকবে একটা তার দিয়ে, ওই তারের যে পর্যন্ত নতুন কোনো উপাদান না পাওয়া যাবে, সেই পর্যন্ত প্রত্যেকটা বিন্দুই সেম বিন্দু। তো এই অবস্থাটাকে আমরা বলি প্যারালাল সংযোগ। অনেকে ভাবতে পারো স্যার তিনটি রেজিস্ট্যান্সকে এইভাবে সংযোগ দেওয়া হলো, এই ধরো
সাপোজ এই এটা R1 R2 এবং R3 ধরতে পারো স্যার এটা দেখতেও প্যারালাল, নামেও প্যারালাল। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আমরা যখন প্র্যাকটিক্যাল হ্যান্ডে যাবো তখন দেখবো আসলে এরকম প্যারালালি সাজানো থাকে না, সার্কিটের মধ্যে প্যারালালি সাজানো থাকে না, একটু ভিন্নভাবে সাজানো থাকে। সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আমরা সিরিজ সংযোগ কাকে বললাম? যে যদি কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দেওয়া যায় যে তাদের প্রত্যেক রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেই সংযোগকে আমরা বলবো সিরিজ সংযোগ। আর সমান্তরাল সংযোগ কাকে বলে? যদি কতগুলো রোধকে এমনভাবে সংযোগ দেওয়া যায় যাদের প্রত্যেকের এক প্রান্তের বিন্দুগুলো একটি বিন্দুতে এবং অপর প্রান্তের বিন্দুগুলো অন্য কোনো বিন্দুতে, সেই ধরনের সংযোগকে আমরা বলি সমান্তরাল সংযোগ বা প্যারালাল সংযোগ, প্যারালাল কানেকশন। ক্লিয়ার? এখান থেকে আমরা আরেকটি ব্যাপার শিখব, সেটা হচ্ছে তুল্যরোধ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্যরোধ কাকে বলে? এটাও 9-10 থেকে শিখেছি যে একাধিক রোধের পরিবর্তে যদি একটি রোধ ব্যবহার করা যায়, তাহলে সার্কিটের যদি কোনো পরিবর্তন না হয়, যে মানের কারেন্ট বের হচ্ছিল সেই সেম কারেন্ট বের হতে থাকে, তাহলে ওই রোধটাকে বলবো ওই একাধিক রোধগুলোর তুল্যরোধ। সাপোজ ধরো আমি একটা সার্কিট দেখাচ্ছি, তড়িৎ কোষ আই পরিমাণে কারেন্ট বের হচ্ছে, দুটি রেজিস্ট্যান্স সংযোগ আছে। এখন এই দুই রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা যদি একটি রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি যেখানে এই সার্কিটের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই সোর্স থেকে যে পরিমাণে কারেন্ট বের হচ্ছিল এই দুইটার পরিবর্তে একটা ব্যবহার করলেও তার মধ্যে দিয়েও সেম কারেন্ট বের হতে থাকে, তাহলে আমরা ওই রোধটাকে বলবো এই রোধ দুটির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ। এবং এটা আমরা অনেক আগেই শিখেছি ক্লাস 9-10 থেকেই, যে যদি কতগুলো রেজিস্ট্যান্স সিরিজে থাকে, R1 R2 R3 সিরিজে রয়েছে, সিরিজে থাকলে তাদের তুল্য রোধ RS সমান আমরা জানি সেই রেজিস্ট্যান্সগুলো সাধারণ যোগফল। যদি আরও থাকতো প্লাস RN পর্যন্ত আমরা নিতে পারি। তাহলে সিরিজে থাকলে রেজিস্ট্যান্সগুলো তাদের তুল্যরোধ হবে RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ড্যাশ 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 প্লাস R1 এন সংখ্যক রোধ।